বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি 6 নম্বর অধ্যায়, 6 নম্বর ফরম্যাট, খুব গুরুত্বপূর্ণ একটা ফরম্যাট। এই ফরম্যাট থেকে অঙ্ক থাকবে, 5 নম্বর থেকে অঙ্ক থাকবে। এই অধ্যায় থেকে সবথেকে বেশি অঙ্ক থাকে। আর গুরুত্বপূর্ণ ফরম্যাট হচ্ছে এই স্টক ভ্যালুয়েশন, বন্ড ভ্যালুয়েশন। এখন স্টক ভ্যালুয়েশনে এখানে আমাদের 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। প্রথমে ভ্যালু অফ স্টক, স্টক ভ্যালু এর আবার সূত্র একটু পরিবর্তন আছে। সূত্র কেমন? সাধারণত স্টকটা 3 ভাবে হয়। একটা হচ্ছে জিরো গ্রোথ রেট, গ্রোথ রেট যদি দেওয়া না থাকে তাহলে হচ্ছে জিরো গ্রোথ রেট। আরেকটা হলো কনস্ট্যান্ট গ্রোথ রেট। কনস্ট্যান্ট গ্রোথ রেট মানে যেখানে একটা গ্রোথ রেট দেওয়া থাকবে ওইটা মেনটেন করবে সারা জীবন, কনস্ট্যান্ট থাকবে। আরেকটা হলো ভেরিয়েবল গ্রোথ রেট। ভেরিয়েবল গ্রোথ রেটটা কি? এটা পরিবর্তনশীল। যেমন বলা হলো যে গ্রোথ রেট ফার্স্ট প্রথম 2 ইয়ার 2 বছর 15% থাকবে, নেক্সট তারপরে 2 বছর হয়তো বা 10% থাকবে গ্রোথ রেট। তাহলে 2 আর 2 4 বছর হয়ে গেল। এবার পঞ্চম বছরে 12% গ্রোথ রেট, ইনফিনিটি অসীম পর্যন্ত চলতে থাকবে, তার মানে ওইটা কনস্ট্যান্ট হয়ে গেল। এরকম যদি একের অধিক গ্রোথ রেট থাকে তাহলে সেটাকে আমরা বলবো ভেরিয়েবল গ্রোথ রেট। আচ্ছা, আমরা একটু অঙ্কের দিকে আসি। প্রথমে কনস্ট্যান্ট গ্রোথ রেট দিয়ে আমরা একটা সূত্র দেখালাম, P0 সমান D1/KE - G। এখন D তে ডিভিডেন্ড 1 থাকলে এক্সপেক্টেড ডিভিডেন্ড এন্ড অফ দ্য ইয়ার, আর 0 মানে কারেন্ট ইয়ার ডিভিডেন্ড যেটা অলরেডি পেইড করা হয়েছে, এটা হলো D0। আর উইল বি পেইড ভবিষ্যতে হবে 1 বছর পরে, এটা D1 K - G। আচ্ছা, এবার আসি, যখন আমরা P0 নির্ণয় করতে যাচ্ছি তখন D1 উপরে দিচ্ছি, আর যখন P1 নির্ণয় করতে যাচ্ছি তখন D2 উপরে দিয়ে ডিসকাউন্ট করতেছি, D2/K - G। আরেকটা D2 যখন নির্ণয় করবো তখন উপরে ডিভিডেন্ড D3 থাকবে, D3/K - G। P3 যখন নির্ণয় করবো তখন D4/K - G। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি এভাবে একই সূত্র যখন P5 নির্ণয় করব তখন D6 থাকবে উপরে। তার মানে ডিভিডেন্ড সবসময় 1 বছরে এগিয়ে থাকে। আচ্ছা, এবার আসি পিতে প্রাইস। P0 মানে মার্কেট প্রাইস পার শেয়ার কারেন্ট ইয়ার, আর P1 মানে মার্কেট প্রাইস পার শেয়ার এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার, আর P2 মানে মার্কেট প্রাইস পার শেয়ার এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার, P3 হলো মার্কেট প্রাইস পার শেয়ার এন্ড অফ দ্য থার্ড ইয়ার। এখন D1, D2, D3 এগুলো তো দেওয়া থাকবে না, এগুলো আমাদের একটু বের করে নিতে হবে হিয়ারে। সেগুলো সূত্র একটু দেখি। D1 সমান D0 ইন্টু 1 প্লাস গ্রোথ রেট, আর D2 সমান D0 এর সাথে 1 প্লাস গ্রোথ রেট স্কোয়ার করতে হবে, আর D3 সমান D0 এর সাথে 1 প্লাস গ্রোথ রেট উপরে কিউব করতে হবে, D4 D0 এর সাথে 1 প্লাস গ্রোথ রেট উপরে পাওয়ার 4 দিতে হবে। ক্লিয়ার? এখন সবাই মানে বুঝতে পারছে, তাই না? এখন সূত্র আমরা আরেকটা দেখাই। ভেরিয়েবল গ্রোথ রেট মডেল যদি ভেরিয়েবল হয়ে থাকে, ভিন্ন রকম হয়, তাহলে সূত্রটা কেমন হবে? আমরা কোথায় চলে আসলাম? ভেরিয়েবল গ্রোথ রেটে ছিলাম। এই যে P0 সমান D1/1 প্লাস K, D2/1 প্লাস K টু দি পাওয়ার স্কোয়ার, মানে 2 আর কি পাওয়ার, আর D3/1 প্লাস K টু দি পাওয়ার 3। বাস, এরকম যদি 3 বছর গ্রোথ রেট ভেরিয়েবল থাকে তো আমরা 3 পর্যন্ত আসবো। যদি 4 বছর ভেরিয়েবল থাকে তাহলে 4 পর্যন্ত আসবো, যদি 5 পর্যন্ত থাকে তাহলে 5 পর্যন্ত যাবো। যাই হোক, এখানে আমাদের যদি D3 পর্যন্ত আসতে হয় তাহলে এখানে P3 পর্যন্ত আসতে হবে ডিসকাউন্ট করে। যদি আমরা D4 পর্যন্ত আসি তাহলে এখানে P4 দিতে হবে, D5 থাকলে P5 দিতে হবে। যাই হোক, এখন আমরা P0 এর মান নির্ণয় করা শিখলাম। এটা হলো ভেরিয়েবল গ্রোথ রেটের সিস্টেম অনুযায়ী। আচ্ছা, P1 হচ্ছে এরকম, P1 সমান 1 বছর কিন্তু কমে যাবে, যেমন P0 সময় D1 হয়েছিল আর P1 এর সময়
D2 লিখতে হবে, 1 বছর ডিভিডেন্ড এগিয়ে থাকবে। আর P2 সময় D3 লিখতে হবে। তাহলে বুঝতে পারছে মনে হয় সবাই? এখন আমরা অঙ্ক করার সময় প্রবলেমগুলো সব সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ডিভিডেন্ড ইল D1/P0 × 100, D2/P0 P1 × 100, আর থার্ড ইয়ার হলে D3/P2 × 100। তাহলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। ফোর্থ ইয়ারও থাকতে পারে, তখন আমরা ফোর্থ ইয়ারে লিখবো D4/P3। ক্যাপিটাল গেইন, এটা পির মান কম বেশি হয়, এটা আছে ক্যাপিটাল গেইন। যেমন P1 থেকে P0 বাদ দিয়ে P0 দ্বারা ভাগ করলে 100 দ্বারা গুণ করলে আমাদের ফার্স্ট ইয়ারের ক্যাপিটাল গেইন পাওয়া যাবে। সেকেন্ড ইয়ারের ক্যাপিটাল গেইন কী হবে? P2 থেকে P1 বাদ দিতে হবে আর ডিভাইডেড বাই P1 × 100। আর থার্ড ইয়ারের ক্যাপিটাল গেইন কী হবে? P3 থেকে P2 বাদ দিয়ে P2 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করতে হবে। এটা হলো থার্ড ইয়ারের ক্যাপিটাল গেইন। টোটাল রিটার্ন কী হবে? ডিভিডেন্ড ইল্ড আর ক্যাপিটাল গেইন দুটো যোগ করে টোটাল রিটার্ন হবে। একটা অঙ্ক আমরা প্রথমে করি, তাহলে প্রবলেম যতটুকু যার ভিতরে মনোপ্রস্থ আছে সবগুলো বুঝে ফেলবে। দেখুন, সোনিয়া ইনকর্পোরেশন অফ কারেন্টলি পেইজ অ্যান অ্যানুয়াল ইয়ার ইন ডিভিডেন্ড অফ টাকা 3 পার শেয়ার। ইট প্ল্যান টু ইনক্রিজ দিস বাই 5% নেক্সট ইয়ার। তার মানে এটা প্ল্যান করছে যে পরবর্তী বছরগুলোতে গ্রোথ রেট হবে, ইনক্রিজ হবে 5% হারে, and maintain it at the new level for the foreseeable future. ভবিষ্যতে 5% করে কন্টিনিউ থাকবে। If the required on this farm the stock is 8%, what is the value of the Sonia stock? সোনিয়ার স্টকের মূল্য কত? তার মানে ভ্যালু অফ দ্য স্টক কত? এখন আমাদের কি কি দেওয়া আছে দেখলাম। গ্রোথ রেট দেওয়া আছে একটা, তার মানে কনস্ট্যান্ট গ্রোথ রেট। এটা মেনটেন করবে ফিউচার, ফরসেবল ফিউচার, ভবিষ্যতে এটা কন্টিনিউ চলতে থাকবে, এটা কনস্ট্যান্ট। D0 এর মান দেওয়া আছে 3 টাকা, D1 এর মান বের করে নিতে হবে। ডিসকাউন্ট রেট দেওয়া আছে 8%। উই নো দ্যাট, আমরা জানি P0 = D1/K E - G ডিভাইডেড, এই সূত্র লিখলাম। হিয়ারে D0 দেওয়া আছে 3 টাকা, D1 D0 এর সাথে 1 প্লাস গ্রোথ রেট গুণ করে দেখাতে হবে। তাহলে D0 3 টাকা, 1 প্লাস গ্রোথ রেট গুণ করলাম, ফলাফল হলো 3 টাকা 15 পয়সা, ব্যাস গ্রোথ রেট 5%, K এর মান 8%, P0 হট। P0 = 105 টাকা। ক্লিয়ার? এখন আমরা আরেকটা অঙ্ক দেখাবো 3 নাম্বার। হ্যাঁ বলেন। D0 দেওয়া আছে নাকি D1 দেওয়া আছে, এটা কিভাবে জানি বুঝবো? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন। এটা হচ্ছে কি, যেটা কারেন্টলি পেইজ অলরেডি পেইড এরকম লেখা থাকবে তখন সেটা হলো D0, আর উইল বি পেইড, এক্সপেক্টেড পেইড, এন্ড অফ দ্য ইয়ার পেইড এরকম বলা থাকবে যে এই বছরের শেষে দেওয়া হবে। ভবিষ্যতের কোনো কথা বললে তখন সেটা D1। ক্লিয়ার? এখন অলরেডি পেইড, পেইজ, কারেন্টলি পেইড, অলরেডি পেইড, অথবা দেখাচ্ছে হ্যাঁ এরকম দিস ইয়ার পেইড, মানে পেইড করা হয়ে গেছে। কোনো একটা শব্দ দিয়ে যদি বুঝতে পারেন যে এটা পেইড করা হয়ে গেছে তাহলে D0। আর যদি বলা হয় কন্টেম্পলেটিং, মানে ভবিষ্যতে, হ্যাঁ ভবিষ্যতে পেইড করা হবে, এই ধরনের কথা বললে তখন আমাদের D1। এখন আসেন আমরা 3 নম্বর, এটা গুরুত্বপূর্ণ অঙ্ক পাবো। এখানে সব কিছু আছে, ভালো করে দেখেন। ASUS computer is experiencing a period of rapid growth rate. এই র্যাপিড গ্রোথ রেট মানে ভেরিয়েবল গ্রোথ রেট, বিভিন্ন সময় গ্রোথ রেটের পরিবর্তন হয়। আর্নিং অ্যান্ড ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো অ্যাট এ রেট অফ 15% ডিউরিং দ্য নেক্সট 2 ইয়ার। হচ্ছে যে এক্সপেক্টেড, আশা করছে যে ডিভিডেন্ড গ্রোথ রেট বাড়বে
15% হারে ডিউরিং দ্য নেক্সট 2 ইয়ার, পরবর্তী 2 বছর। অ্যাট 13% ইন দ্য থার্ড ইয়ার অ্যান্ড অ্যাট এ কনস্ট্যান্ট রেট অফ 6% দেয়ার আফটার। তার মানে বলছে যে 13% থার্ড ইয়ারে গ্রোথ রেট হবে, আর অ্যান্ড অ্যাট এ কনস্ট্যান্ট, এবং এরপরে কনস্ট্যান্ট হয়ে যাবে 6% দেয়ার আফটার, 4th বছর থেকে পরবর্তী কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে প্রথম 3 বছর ছিল ভেরিয়েবল, তারপরে 4th বছর থেকে কনস্ট্যান্ট হলো। এই প্রথম 3 বছর ভেরিয়েবলের জন্য আমাদের 3টা ডিভিডেন্ড লিখতে হবে, D1, D2, D3। যদি প্রথম 4টা বছর ভেরিয়েবল হইতো D4 পর্যন্ত লিখতাম। ক্লিয়ার এখন সবাই? স্যার এটা যদি আরেকটু বলতেন। গ্রোথ রেট আমাদের বলা হয়েছে প্রথম 3 বছর পরিবর্তনশীল, 4th বছর থেকে কনস্ট্যান্ট। তো 4th বছর থেকে কনস্ট্যান্ট হবে, আর প্রথম 3 বছরের ভেরিয়েবল হবে, ওই জন্য আমরা D1, D2, D2 দিয়েছি। যেমন এক্সপেক্টেড গ্রোথ রেট অ্যাট এ রেট অফ 15% ডিউরিং দ্য নেক্সট 2 ইয়ার, প্রথম 2 বছর 15% থাকবে। অ্যাট 13% ইন দ্য থার্ড ইয়ার, 3য় বছরে 13% হবে। অ্যান্ড অ্যাট এ কনস্ট্যান্ট গ্রোথ রেট 6%, এবং 6% হবে, তবে কনস্ট্যান্ট কথাটা বলা রয়েছে, তো কনস্ট্যান্ট হয়ে যাবে, তখন আর এটা মুভ করবে না, কনস্ট্যান্ট ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে দেয়ার আফটার। তো আমরা দেখলাম কনস্ট্যান্ট হয়েছে কোন বছরে? 4th ইয়ারে। তার আগে কয়টা বছর ছিল? 3টা বছর। ওই 3টা বছরে D1, D2, D3, আর এটা হলো P3/1+K। এখন আমাদের প্রশ্ন হলো ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য স্টক টুডে। আজকে, টুডে মানে আজকে P0। উই নো দ্যাট, আমরা জানি P0 সমান প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ পি। ডিভিডেন্ডের প্রেজেন্ট ভ্যালু করি 3 বছরের, D1, D2, D3, নিচে 1+K, 1+K, 1+K টু দি পাওয়ার 1, 2, 3, এবার P3/1+K টু দি পাওয়ার 3। হিয়ারে আমরা ডি লিখবো, ডির মান হচ্ছে 20 টাকা, কের মান 12 পয়সা, 12%। জি প্রথমে ফার্স্ট গ্রোথ রেট, এটা হবে আমাদের 15%। সেকেন্ড গ্রোথ রেট এটা হবে 13%। আচ্ছা, ফার্স্ট গ্রোথ রেট কয় বছরের জন্য? আপ টু 2 ইয়ার, 2 বছর পর্যন্ত চলবে। আর সেকেন্ড গ্রোথ রেট 13% অনলি থার্ড ইয়ার, অনলি থার্ড ইয়ারের জন্য চলবে। আর এরপরে থার্ড যে গ্রোথ রেট কনস্ট্যান্ট 6% ফ্রম ইয়ার 4 টু ইনফিনিটি, 4th বছর থেকে শুরু হবে, এটা অসীম পর্যন্ত চলতে হবে। P0 হট। ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড ডিভিডেন্ড D1। D1 সমান আমরা কীভাবে বের করব? D0 দেওয়া আছে 3 টাকা, 20 টাকা। ও এটা মনে বলা হয়েছিল কি যে ডিভিডেন্ড দেওয়া আছে, এই যে আসো লাস্ট ডিভিডেন্ড ওয়াজ পেইড কত? 20 টাকা। তার মানে এটা D0, D0 মান দেওয়া আছে 20 টাকা। D1 বের করতে যাচ্ছি, 1+ গ্রোথ রেট প্রথম বছর যদি হয় 15%, তো 15% দিয়ে গ্রোথ রেট করে দেখলাম 23 টাকা আসলো প্রথম ডিভিডেন্ড 1। এবার ডিভিডেন্ড 2 যখন নির্ণয় করবো তখনও কিন্তু 15%। তাহলে D2 যখন নির্ণয় করছি তখন D1 এর সাথে 1+ গ্রোথ রেট 15 গুণ করলাম, এতে আসলো 26 টাকা 45 পয়সা। এবার আপনি D3 নির্ণয় করার সময় গ্রোথ রেট কিন্তু আর 15% ইউজ করা যাবে না, তখন কিন্তু 13% চলে আসতে হবে। সবাই বুঝতে পারছে তাহলে গ্রোথ রেট কিভাবে বের করতে হয়? D2, D3, এবার D4, D3 এর সাথে 1+ গ্রোথ রেট গুণ করে দিলাম, D4 পেয়ে গেলাম। আচ্ছা, D4 আমরা কেন বের করলাম? আমাদের কিন্তু D3 পর্যন্ত লাগবে। এই P3 নির্ণয় করার জন্য আমাদের D4 দরকার। এই জন্য 4th বছরে গ্রোথ রেট যে 6%, D4 নির্ণয় করার সময় 6% আমরা ইউজ করেছি। এখন D4 কে K - G দ্বারা ভাগ করেছি, K এর মান 12%, G এর মান লাস্ট বছর যেহেতু এটা নিতে হবে 6%। তাহলে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 528 টাকা। এই 528 টাকা P3 এর মান,
আর যার যার মান আছে বসালাম 23 টাকা 26 টাকা 45 পয়সা 29 টাকা 89 পয়সা 31 টাকা তো লাগবে না 31 টাকা আমাদের এখানে চলে আসছে 528 টাকা ওকে সব কিছু ক্যালকুলেশন করে ফলাফল বাদ দেওয়ার পরে দেখি যে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু থাকলো কত 438 টাকা 73 পয়সা এরপরে আরেকটা প্রশ্ন আসেন ক্যালকুলেট দা P1 আর P2 P1 নির্ণয় করতে হলে আমাদের D2 দিয়ে কাজ করতে হবে তাহলে P1 সমান সমান D2 আর D3 1 প্লাস K দ্বারা ভাগ করতে হবে আর এদিকে P3 ঠিক থাকবে বাস এটা হলো আমাদের P1 হলে D1 টা বাদ যাবে শুধু D2 দিয়ে শুরু হবে D2 আর D3 বাস ক্যালকুলেশন করে আমরা যেটা পেয়েছি 468 টাকা এটা হলো P1 এর মান এবার P2 এর মান তাহলে D3 দিয়ে শুরু করতে হবে তাহলে D3 আছে একটা আর P3 আছে একটা এই দুটো মানই বহাই দিলাম দিয়ে প্রেজেন্ট ভ্যালু করিলাম প্রেজেন্ট ভ্যালু করে পেলাম 498 টাকা 17 পয়সা ক্যালকুলেশন অফ ডিভিডেন্ড yield D1 কে P0 দ্বারা ভাগ এখন D1 আমরা উপরে পেয়েছি 23 টাকা P0 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে এত পারছে D2 কে P1 দ্বারা ভাগ করব তাহলে ডিভিডেন্ড দ্বিতীয় বছরটা চলে আসবে আর তৃতীয় বছরটা D3 বাই P2 এটা সবাই বুঝতে পারছেন তাহলে 6% হয়েছে এটা 5.65% এটা 5.24% হয়েছে যা হয়েছে এটা আমরা লিখলাম ক্যালকুলেশন অফ ক্যাপিটাল গেইন তাহলে আমাদের উপরে দেখেছি P1 আছে আর P0 ছিল P1 46 এখানে P1 এর মান কত আসছে দশমিক দেওয়া হয়নি এই যে এখানে আছে P0 এটা আছে P1 468 টাকা 45 পয়সা 468 টাকা 45 অ্যাকচুয়ালি দিয়ে রাখছে এখানে পার্সেন্টেজ কত আসছে ক্যাপিটাল গেইন P1 minus P0 divided by P0 into 100 এখানে আমাদের ক্যাপিটাল গেইন আসছে 6.76% আর ক্যাপিটাল গেইন ক্যাপিটাল গেইন তাহলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তিনটে বছরের হবে থার্ড ইয়ার যখন আসবে তখন P2 থেকে ওই যে P3 থেকে P1 P2 বাদ আর P2 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করিলে 6% এটা হলো আমাদের ক্যাপিটাল গেইন ফর থার্ড ইয়ার এখন আসে টোটাল রিটার্নের সূত্র সহজ বেশি ডিভিডেন্ড yield প্লাস ক্যাপিটাল গেইন মজার বিষয় হলো ডিভিডেন্ড yield আর ক্যাপিটাল গেইন যোগ করলে সবকটার একই রকম যে কয় বছরই হোক না কেন যোগফল সবসময় মিলে যাবে প্রথমে কত পার্সেন্ট হয়েছে 12% দেখো তো মিলে গেছে কিনা কি 12% এর সেটটা দেখা দিব এই যে এখানে আছে ডিভিডেন্ড yield 5.424 আর এখানে আছে 6.76 5.24 6.76 যোগ করলে 12 হয় পরেরটাও সেম 6.35 5.65 যোগ করলে এটা 12% আসে প্রত্যেকটাই এরকম 12% আসবে বলেন তো আর কারো সমস্যা আছে কিনা একটু বলেন
আরেকটা অঙ্ক 4 নাম্বার দেখাই। লরেন্স ইন্ডাস্ট্রিজ মোস্ট রিসেন্ট অ্যানুয়াল ডিভিডেন্ড ওয়াজ 1 টাকা 80 পয়সা পার শেয়ার। দেখেন ওয়াজ অলরেডি পেইড করা হয়ে গেছে, কত টাকা? 1 টাকা 80 পয়সা। D0 মানে 1 টাকা 80 পয়সা হয়েছে। এন্ড দ্য ফার্ম রেকর্ড রেট অফ দ্য রিটার্ন কত পার্সেন্ট? 10%. ফাইন্ড আউট দ্য মার্কেট ভ্যালু অফ দ্য লরেন্স ইন্ডাস্ট্রিজ। তাহলে আমরা এখানে দেখলাম গ্রোথ রেটের অবস্থা। ডিভিডেন্ড ইজ এক্সপেক্টেড টু গ্রো 8% অ্যানুয়ালি ফর 3 ইয়ার। প্রথম 3 বছর 8% করে। তাহলে মনে হয় এটা পারবেন সবাই, তাই না? গ্রোথ রেট প্রথমে কত বললো? 8% ফর 3 ইয়ার। হলো তারপরে 5% কনস্ট্যান্ট। প্রথম 3 বছর গ্রোথ রেট ভেরিয়েবল হয়েছে, পরে কনস্ট্যান্ট হয়ে গেছে। তো আমরা প্রথম 3 বছর কি দেবো? D1 D2 D3 আর P3/1 + K। এই ক্যালকুলেশন করে মানগুলো যা পেয়েছি, ফলাফল দিয়েছি, এই শেষ। এই অঙ্কটা কি বলছিল? এরকমই সব। এখানে বলছে গ্রোথ রেট অ্যানুয়ালি 5% ফর ইচ অফ দ্য নেক্সট 3 ইয়ার। প্রথম 3 বছর দ্য ফলোইং বাই কনস্ট্যান্ট গ্রোথ রেট 4% ফ্রম ইয়ার 4 টু ইনফিনিটি। চতুর্থ বছর থেকে অসীম পর্যন্ত চলবে 4%। তাহলে প্রথমে ছিল 5%, ওই 5% ভেরিয়েবল গ্রোথ রেট 3 বছর। এই যে 3 বছরে দিলাম D1 D2 D3 আর P3 দিয়ে ভাগ, ক্যালকুলেশন করলাম, ফলাফল আসলো যা, এটা অ্যান্সার। এখানে আছে 0% অফ ইনফিনিটি। দেখেন আমরা প্রথম শুরুতেই বলছিলাম বন্ড সাধারণত, এই স্টক সাধারণত 3টা গ্রোথ রেটের উপরে হয়। একটা হলো 0 গ্রোথ রেট। গ্রোথ রেট যদি 0 হয়, ইউ আর 11th, বলছে ইউ আর ইভ্যালুয়েটিং দ্য পটেনশিয়াল পারচেজ। কি আছে এখানে দেখেন, বলছে জেনারেটিং 50,000 আফটার দ্য ট্যাক্স ক্যাশ ফ্লো। এই যে CF দিয়ে আছে, ক্যাশ ফ্লো 50,000 টাকা অন দ্য বেসিস অফ দ্য গোয়িং রিভিউ অফ সিমিলার রিস্ক ইনভেস্টমেন্ট। দ্য অপরচুনিটি ইউ মোস্ট আর কত আর্ন করেছে? 16% রেট অফ দ্য রিটার্ন অন দ্য প্রপোজ পারচেজ। এখন কত টাকা দাম ছিল এখানে? ক্যাশ ফ্লো 50,000 টাকা। বিকজ অফ ইউর রিটেল, এখানে রিলেটিভ কি আছে ইনফরমেশন? ক্যাশ ফ্লো এস্টিমেটেড দ্য ফার্ম ভ্যালু অফ ইউজিং দ্য ইভ্যালুয়েট দ্য পসিবল ক্যাশ ফ্লো। এই যে আমাদের সম্ভাব্য ক্যাশ ফ্লো আছে, এই ক্যাশ ফ্লোর এখন আমাদের গ্রোথ রেট অনুযায়ী প্রেজেন্ট ভ্যালু বানাতে হবে। এখন আমরা দেখি যে প্রথম হচ্ছে 0% অফ ইনফিনিটি, তার মানে গ্রোথ রেট 0। সুতরাং আমরা ক্যাশ ফ্লোকে এখন প্রেজেন্ট ভ্যালু অফ স্টকে রূপান্তর করতেছি। তাহলে ক্যাশ ফ্লো 50,000 টাকা, K মাইনাস G 16% মাইনাস 0, 16% দিয়ে 50,000কে ভাগ করে কত হয়? 3,12,500। Calculation of value of the firm. We know that V = cash flow K minus growth rate. Cash flow 50,000, K এর মান আছে 16%, growth rate 6%। পয়েন্ট 10 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 5 লক্ষ। Calculation of value of firm, value of the firm দেখাতে হবে।
P0, তাহলে আমাদের D1 D2 D3 পর্যন্ত যাবে। আমরা এখন যেটা দেখলাম এরকম অঙ্ক পারা যাবে না ইনশাআল্লাহ? জিরো পার্সেন্টেজ অফ গ্রোথ রেট ছিল, তারপরে 6% অফ ইনফিনিটি গ্রোথ রেট। এই যে ইনফিনিটি মানে কি, কন্টিনিউ চলবে, কোনো ভেরিয়েবল নেই। তো আমরা 6% দিয়ে ডাইরেক্ট করে ফেললাম, এখানে 1.06 দিয়ে, উপরটা তো 0 দিয়ে ভাগ করেছি, আর পরেরটা 6 দিয়ে, তারপরেরটা 3 বছর ভেরিয়েবল গ্রোথ রেট, ক্যাশ ফ্লো 1 2 3, ক্যাশ ফ্লো 1, ক্যাশ ফ্লো 2, ক্যাশ ফ্লো 3। হিয়ারে ক্যাশ ফ্লোগুলো আমাদের বের করে নিতে হবে, লাস্টে দিয়ে এইটা দেখাতে 3 P3। স্টক ভ্যালু যদি হয়, আমরা এবার অন্য আরেকটা অঙ্ক করি। এই স্টক ভ্যালু সব একই রকম, এগুলো দেখে আসতে পারবেন না? সবাই পারবে ইনশাল্লাহ। 18 সালে এটা আসছিল, 19 সালে আপনাদের এটা আসবে, এর মধ্যে থাকবে ইনশাল্লাহ। এরপরে স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোন অধ্যায়টা শুরু হয়েছিল? স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 7-1 নাকি 7-2? 7-1 7-1 আর 7-2। 7-1 এর কোন পর্যন্ত হয়েছে বলেন তো দেখি। 7-1 শেষ, 7-2 আছে। ও তাই। স্যার আমার 7-1 একটা প্রবলেম ছিল, ওই যে নাম্বার ফরম্যাটে একটা প্রবলেম ছিল। কয় নম্বর ফরম্যাট বলতে হবে? জি স্যার, 5 নাম্বার ফরম্যাটে প্রবলেম 2, তা একটু করে বুঝিয়ে দিতে হবে এক জায়গায়। ফরম্যাট 5 প্রবলেম 2 বলেন এবার কি? জি স্যার, স্যার এখানে স্যালারি এন্ড ওয়েজেস বের করছেন, যে এটা স্যার কিভাবে বের করছেন বুঝতে পারতেছি না। সুন্দর। এখানে আসেন, আপনার দেয়ার রয়েছে স্যালারি অ্যান্ড ওয়েজেস অ্যামাউন্টিং টু টাকা 5400 আর টু বি অ্যালোকেটেড অন দ্য বেসিস অফ সেলের অনুপাতে। তো 5400 আগে লিখতে হবে, স্যালারি অ্যান্ড ওয়েজেস 5400 আগে এই ঘরে লিখে নিলাম। এবার এটাকে বন্টন করব টোটাল সেল দিয়ে। তো টোটাল সেল আমাদের আছে এখানে যোগ করা 84,375 দিয়ে। তো ভাগ করেন 5400 ভাগ 84,375, একটা দশমিক আসবে, সেই দশমিকের সাথে গুণ করেন 30,750, তারপরে 36,750, এরপরে 16,875। এবার মানে বুঝতে পারছেন? আর কোনো সমস্যা নেই, আমরা নেক্সট অধ্যায়ে যাচ্ছি। আমার একটা সমস্যা ছিল স্যার। বলেন। আমি
কয় নাম্বার? নাম্বার একটু ভালো করে বলেন। 2 নম্বরে স্যার। 2 নম্বরে? জি জি। হ্যাঁ 2 নম্বরে কি এবার বলেন। কনসেপ্টটাকে এবং টেক্সটের টাকাটা কি করবে 2 1 1 না আপনারা কেউ বুঝতেছেন আমারে বলেন তো। কথা বুঝতেছেন না স্যার? হ্যাঁ এইবার তো বুঝতে পারছি। এত সময় ছিলেন কই? ট্যাক্সের টাকা বলেছেন? বলছি স্যার রেন্ট ইন্স্যুরেন্স এবং ট্যাক্সের টাকাটা কিভাবে 2 1 1 অনুপাতে ভাগ করছি এটা। এখানে বলা হয়েছিল এইখান থেকে রেন্ট, ইন্স্যুরেন্স, ট্যাক্স, কমিশন এক্সপেন্সেস আর টু বি অ্যাপরশনেড অ্যামাউন্ট বন্টন করতে হবে সবার ভিতরে। দ্য ডিপার্টমেন্ট ইন দ্য রেশিও এখানে কি সবগুলা 2 1 1 অনুপাতে না স্যার? এই যে এখান থেকে শুরু করে এখানে সব ক্লিয়ার। এখানে ওই লাইনগুলো আলাদা তো এজন্য বুঝতে আচ্ছা একটু ইয়ে হয়েছে স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে স্যার। হ্যাঁ তাহলে আমরা এটা বিদায় দিতে পারি। এবার আসেন আমাদের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় 7-2। এই অধ্যায়ে আমাদের ট্রান্সফার প্রাইস নিয়ে আলোচনা। দেখেন সিলেবাসের লাস্ট টপিকসটা কি লেখা ছিল আমাদের 7-1 সেখানে আলোচনা ছিল ROI, RI, EVA, MBA এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আর সিগমেন্ট নিয়ে আলোচনা করেছি। ওখানে এই সিগমেন্টটা এখানে বলছিল সিগমেন্ট রিপোর্টিং, সিগমেন্ট নিয়ে আলোচনা করেছি। 7-1 নম্বরে এই 5টা ফরম্যাট নিয়ে আলোচনা করলাম। আর 7-2তে শুধু ট্রান্সফার প্রাইস লাস্ট টপিকস যেটা সিলেবাসে বলেছে ট্রান্সফার প্রাইস। এই ট্রান্সফার প্রাইস খুব গুরুত্বপূর্ণ একটা ফরম্যাট, গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে আমাদের আলোচনা করতে হবে দুইটা ফরম্যাট নিয়ে আলোচনা করতে হবে। এটা হলো জেনারেল ট্রান্সফার প্রাইস আর এটা হলো ডিসিশন মেকিং ট্রান্সফার প্রাইস, সিদ্ধান্ত। তো জেনারেল ট্রান্সফার প্রাইসে আমাদের 7টা নিয়ম আছে। এই রুলসগুলো মনে রাখতে হবে। কি কি আছে রুলস? প্রথমে মার্কেট প্রাইস মেথড। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে আসি জেনারেল ট্রান্সফার প্রাইস 7টা মেথডে আমরা শেখাবো। প্রথমে মার্কেট প্রাইস মেথড, এটা মার্কেট প্রাইসটা দেওয়া থাকবে বা সেই প্রাইসে আমরা ট্রান্সফার করব। আর এবার 2 নম্বরে আসি কস্ট প্রাইস মেথড। কস্ট মূল্যে ট্রান্সফার করলে সেটা কস্ট প্রাইস মেথড বলা হয়।
কস্ট প্লাস মার্কআপ, কস্টের সাথে কিছু মুনাফা যোগ করে অনেক সময় ট্রান্সফার করা যায়। নেগোশিয়েটেড ট্রান্সফার প্রাইস, সন্ধিকৃত চুক্তিকৃত প্রাইস, অর্থাৎ প্রাইসটা দেওয়াই থাকে যে এত টাকা দিয়ে ট্রান্সফার করা হবে। ডুয়েল ট্রান্সফার প্রাইস মেথড, দ্বৈত মূল্যে স্থানান্তর পদ্ধতি। এরপর আছে মার্কেট প্রাইস লেস ডিস্ট্রিবিউশন কস্ট মেথড। এরপর 7 নম্বর হলো পার্সেন্টেজ অফ নিট প্রফিট অন সেল মেথড। এই মোট 7টা মেথডে আমরা অঙ্ক শিখব। প্রথমে 1 নম্বর ফরম্যাটে আসেন। এক নজরে সবগুলো নিয়মের একটা নমুনা অঙ্ক দেওয়া হলো। The X Limited has 2 production division A, division B. আচ্ছা, বলছে 20% of the product of division A is sold outside. যা উৎপাদন করে X কোম্পানি, তা A ডিভিশন তো শুধু প্রোডাকশন করে 20% আউটসাইডে বিক্রি করে দেয়, কোম্পানির আশেপাশে আউটসাইডে। অ্যান্ড দ্য ব্যালেন্স ইজ ট্রান্সফার টু ডিভিশন বি। আর অবশিষ্ট 80% বিতে ট্রান্সফার করে, বি আবার ওটা ফার্দার প্রসেসিং করে পুনরায় মার্কেটে বিক্রি করে। তা ট্রান্সফার করে কত পার্সেন্ট? 80%। আউটসাইড সেলিং প্রাইস ইজ 50 টাকা পার ইউনিট। এ যখন বাইরে বিক্রি করে আউটে, তখন বিক্রি হয় প্রতি ইউনিট 50 টাকা। কারেন্ট ইয়ার প্রোডাকশন অফ এ ডিভিশন ইজ 1 লক্ষ ইউনিট। অলরেডি 1 লক্ষ ইউনিট উৎপাদন করেছে কারেন্ট ইয়ারে। অ্যান্ড কস্ট অফ দ্য ইনফরমেশন ইজ অ্যাজ ফলো, নিচে দেওয়া হলো। এ ডিভিশন 1 লক্ষ পণ্য উৎপাদন করতে কত ব্যয় হয়েছে? প্রোডাকশন কস্ট 14 লাখ, ডিস্ট্রিবিউশন কস্ট 1 লাখ, আর অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট 3 লাখ। এখন আসেন ডিস্ট্রিবিউশন, এটা কি? ডিস্ট্রিবিউশন মানে বন্টন খরচ। এই বন্টন খরচ কি? এটা সেলিং খরচ, এটা প্রোডাকশনের সাথে যায় না, এটা হলো সেলিং খরচ। এ যখন 20% ইউনিট বিক্রি করেছে, 1 লক্ষর 20% মানে 20,000 ইউনিট। তো 20,000 ইউনিট বিক্রি করতে তার ব্যয় হয়েছে 1 লাখ টাকা। প্রতি ইউনিটে তার ব্যয় হয়েছে 5 টাকা করে। এটা কিন্তু বিক্রয় খরচ, ডিস্ট্রিবিউশন খরচ, কারণ প্রোডাকশনের সাথে এই ডিস্ট্রিবিউশন খরচ যায় না। Ascertain the transfer price per unit and net profit of division A under the following method. মেথডগুলো ছিল মার্কেট প্রাইস মেথড, মার্কেট প্রাইস লেস ডিস্ট্রিবিউশন কস্ট মেথড। মনে করেন মার্কেট প্রাইস কত আমি একটু বলি, এই 50 টাকা, তার ট্রান্সফার প্রাইস হলো 50 টাকা। আর মার্কেট প্রাইস লেস ডিস্ট্রিবিউশন কস্ট, খেয়াল করেন মার্কেট প্রাইস তো 50 টাকা, এর সাথে ডিস্ট্রিবিউশন কস্ট 1 লক্ষকে 20,000 ইউনিট দিয়ে ভাগ করলে হয় 5 টাকা, ওই 5 টাকা বাদ দিলে থাকে 45 টাকা। তার মানে মার্কেট প্রাইস লেস ডিস্ট্রিবিউশন কস্ট হচ্ছে 45 টাকা। কস্ট ট্রান্সফার প্রাইস মেথড, কস্ট ট্রান্সফার প্রাইস মেথড, তাই টোটাল কস্ট হিসাব করতে হবে। 10% নেট প্রফিট অন সেল মেথড, আমরা একটা করে পড়বো আর একটা করে শেখাবো। তো প্রথমে 1 নম্বরে আসি, মার্কেট প্রাইস মেথড। এটা ট্রান্সফার প্রাইস দেখাবো, পাশাপাশি আবার নেট প্রফিটও দেখাবো। মার্কেট প্রাইস কত বলেছি? 50 টাকা। সবাই একটু খেয়াল করি, এখানে লিখলাম 1 নম্বর রিকোয়ারমেন্ট, ট্রান্সফার প্রাইস উড বি 50 টাকা। কারণ কি? কারণ বিকজ ইটস দ্য মার্কেট প্রাইস, এইটাই তো মার্কেট প্রাইস। সো ইনকাম স্টেটমেন্ট করতে হলে আমাদের একটা ছক তৈরি করতে হবে। আউটসাইড মার্কেটে বিক্রি করেছে এ ডিপার্টমেন্ট 20,000 ইউনিট, তবে বি 50 টাকা করে, 10 লাখ টাকা শুধু সে বিক্রি করেছে বাইরে। আর ট্রান্সফার করেছে ডিভিশন বিতে 80,000 গুণন 50, তার মানে 40 লাখ। 40 লাখ আর 10 লাখ মিলে 50 লাখ। কস্ট অফ প্রোডাকশন, ইনকাম স্টেটমেন্ট করতেছি কিন্তু, টোটাল গ্রস সেল 50 লাখ, কস্ট অফ প্রোডাকশন বাদ দিলাম
14 লাখ, একটু দেখা জানি, এই দেখেন কস্ট অফ প্রোডাকশন। এরপরে আমরা অপারেটিং খরচ বাদ দিতে পারবো। কস্ট অফ প্রোডাকশন 14 লাখ বাদ দেওয়ার পরে গ্রোস প্রফিট হলো 36 লাখ। অতএব অপারেটিং কস্ট হলো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট 3 লাখ। এই 3 লাখ আর 1 লাখ 4 লাখ, 4 লাখ আমরা এখান থেকে মাইনাস করে দিলাম। মাইনাস করার পরে ফলাফল আসলো 32 লাখ। 36 লাখ থেকে 4 লাখ বাদ দিলে 32 লাখ থাকে না, এটাই অ্যান্সার। 2 নম্বরে বলছে মার্কেট প্রাইস লেস ডিস্ট্রিবিউশন কস্ট। তাহলে মার্কেট প্রাইস আমাদের 50 টাকা আর ডিস্ট্রিবিউশন কস্ট হচ্ছে 5 টাকা। 50 টাকা থেকে 5 টাকা বাদ দিলে থাকে 45 টাকা। এটাই হলো আমাদের ট্রান্সফার প্রাইস। এখন এই 45 টাকা দিয়ে 80,000 ট্রান্সফার করা হয়েছে, ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। প্রথমে এ আউটস্ট্যান্ডিং বাইরে আউটসাইড মার্কেটে বিক্রি করেছে 20,000, ওটা 50 টাকা করে, কিন্তু ট্রান্সফার করার সময় কয় টাকা? এবার 50 টাকা না, এবার আছে ট্রান্সফার প্রাইস 45 টাকা। এই যে ট্রান্সফার প্রাইস উপরে আমরা বললাম 45 টাকা, সেটা দিয়ে তাহলে আসো 36 লাখ আর 10 লাখ 46 লাখ। 46 লাখ মাইনাস 14 লাখ, তাহলে 32 লাখ। অপারেটিং খরচ 4 লাখ বাদ দিলে হলো 28 লাখ অ্যান্সার। এরপরে আসেন সি নাম্বার। সি নাম্বার বলছে কস্ট ট্রান্সফার প্রাইস মেথড। তাহলে আমরা ট্রান্সফার করব কস্ট আগে 14 লাখ আর অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোডাকশন খরচ 3 লাখ, তাহলে 17 লাখ। 17 লাখকে এখন যদি 1 লক্ষ ইউনিট দিয়ে ভাগ করা হয় তাহলে ট্রান্সফার প্রাইস হবে 17 টাকা। অতএব এটা হলো আমাদের টাকা। এটা ট্রান্সফার প্রাইস করলাম। ইনকাম স্টেটমেন্ট দেখাচ্ছি। প্রথমে আমরা এ ডিভিশন বিক্রি করেছে 20,000 50 টাকা দরে, আর ট্রান্সফার করেছিল 80,000 17 টাকা দরে। মোট বিক্রয়ের পরিমাণ 23,60,000 গ্রোস সেল, টোটাল সেল। কস্ট অফ প্রোডাকশন খরচ 14 লাখ, গ্রোস প্রফিট 9,60,000, অপারেটিং খরচ 4 লাখ। ইনকাম স্টেটমেন্ট সবগুলো একই, শুধু এই যে লাল কালি দিয়ে যেটা দিয়েছি ট্রান্সফার প্রাইসটা একটু পরিবর্তন হচ্ছে, তাছাড়া আর সব ঠিক থাকবে, সবগুলো মিলায়। ট্রান্সফার প্রাইস হয়ে 10% নিট প্রফিট অন সেল, বিক্রয়ের উপরে 10% প্রফিট ধরে তারপরে ট্রান্সফার প্রাইস তৈরি করতে হবে। টোটাল কস্ট 14 লক্ষ আর 1 লক্ষ হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন খরচ, আর 3 লক্ষ হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ, সব মিলে 18 লক্ষ টাকা ব্যয়। এর সাথে এবার আমরা প্রফিট যোগ করব। তো প্রফিট কীভাবে যোগ করব? প্রফিটটা যোগ করার জন্য আমাদের বলেছে যে 10% অন সেল, তো সেল পাবো কোথায়? সেল তো 100 আর প্রফিট হচ্ছে আমাদের 10%, সুতরাং কস্ট কত? কস্ট হচ্ছে 90%। এখন এই 90% 90 দিয়ে ভাগ করে 10 দিয়ে গুণ করেছি, কত পাওয়া গেল? 2 লক্ষ টাকা। তাহলে কস্টকে আমরা 90 দিয়ে ভাগ করে 10 দিয়ে গুণ করেছি, 2 লক্ষ টাকা হয়েছে আমাদের প্রফিট। বাস, প্রফিট হলো 20 লক্ষ টাকা। এই মানে প্রফিট হলো 2 লক্ষ টাকা, টোটাল সেল হলো 20 লক্ষ টাকা। এর মধ্যে অ্যামাউন্ট অফ রিসিভ ফ্রম আউটসাইড মার্কেট এ অলরেডি বিক্রি করে ফেলেছে 50 টাকা করে 20,000, মোট 10 লক্ষ টাকা। আর বাকি থাকবে 10 লক্ষ। এই 10 লক্ষ টাকা ভাগ করব 80,000 ইউনিট দিয়ে। তো 80,000 ইউনিট দিয়ে 10 লক্ষ করে ভাগ করলে সেল প্রাইস ট্রান্সফার প্রাইস আসে মাত্র 12 টাকা 50 পয়সা। এই 12 টাকা 50 পয়সা করি অ্যান্সার। এখন আমরা ইনকাম স্টেটমেন্ট করি। প্রথমে আমরা আউটসাইড মার্কেটে 10 লাখ বিক্রি করলাম, ট্রান্সফার প্রাইস ট্রান্সফার করলাম 12.5 টাকা করে, তাতে আসলো 10 লাখ টাকা, মোট 20 লাখ টাকা। 14 লক্ষ বাদ দিলে 6 লক্ষ টাকা প্রফিট। অপারেটিং খরচ বাদ দিলাম, নিট প্রফিট আসলো 2 লক্ষ টাকা। এটা শেষ। ট্রান্সফার প্রাইস কস্ট অফ প্রোডাকশন প্লাস 40% মার্কআপ।
তাহলে কস্ট অফ প্রোডাকশন আমাদের 14 আর 1 লক্ষ 15 লক্ষ টাকা। এই 15 লক্ষ টাকা আছে কস্ট অফ প্রোডাকশন, না এই 14 লক্ষ টাকা কস্ট অফ প্রোডাকশন, আর 1 লক্ষ দিয়ে ভাগ করলাম, তাহলে কয় টাকা আসলো? 14 টাকা। মার্কআপ ওই 14 টাকার উপরে 40% মুনাফা, 40% কত হয়? 5.6, তাহলে 5 টাকা 60 পয়সা। এখন ট্রান্সফার প্রাইস কত? 19 টাকা 60 পয়সা। ক্লিয়ার? এই নাম্বারটা স্যার এটা আরেকটু বোঝা যায়। হ্যাঁ, এই নাম্বারটা আমি একটু বোঝার জন্য প্রস্তাব এখানে আসলাম। বলছে এই নাম্বারে কস্ট অফ প্রোডাকশন প্লাস 40% মার্কআপ ট্রান্সফার প্রাইস মেথড। তার মানে কস্ট অফ প্রোডাকশন আমাদের খরচ হয়েছে 14 লাখ, আর এই 14 লাখ দিয়ে 14 লাখ খরচ করে আমরা কয় ইউনিট উৎপাদন করেছিলাম? 1 লক্ষ ইউনিট। প্রতি ইউনিটের ব্যয় কত? প্রোডাকশন খরচ 14 টাকা। 14 টাকার উপরে মার্কআপ লাভ ধার্য করতে হবে সরাসরি 40%। তো সেটা গুণ করে দেখলাম 5 টাকা 60 পয়সা হয়েছে। 14 টাকা আর 5 টাকা 60 পয়সা সব মিলে হলো কত? 19 টাকা 60 পয়সা। বাস এটা হলো আমাদের ট্রান্সফার প্রাইস। তাহলে আমরা সেল বের করলাম, $20,000 গুণন 50 টাকা আর 80,000 গুণন 19 টাকা 60 পয়সা, সব মিলে গ্রোস সেল আসলো 25,68,000। কস্ট অফ প্রোডাকশন 14 লাখ বাদ দেওয়ার পরে গ্রোস প্রফিট থাকলো 11,68,000। বাস এখান থেকে এবার অপারেটিং খরচ 4 লাখ বাদ দিলে নেট প্রফিট পেয়ে গেল। একসাথে আমরা ট্রান্সফার প্রাইসও শিখলাম, আবার ইনকাম স্টেটমেন্টও শিখে ফেললাম। লাস্টে বসে নেগোশিয়েটেড ট্রান্সফার প্রাইস। নেগোশিয়েটেডটা কি? চুক্তিবদ্ধ, ধার্যকৃত, নির্ধারিত মূল্য দেওয়া থাকে প্রশ্নে। এই যে নেগোশিয়েটেড ট্রান্সফার প্রাইস মেথড হোয়েন দ্য নেগোশিয়েটেড প্রাইস ইজ 38 টাকা পার ইউনিট, লেখা থাকবে প্রাইসটা। তাহলে ট্রান্সফার প্রাইস কত? 38 টাকা, যা লেখা আছে এটাই, এটা আর ঝামেলা নেই। তাহলে নেগোশিয়েটেড মানে বুঝতে পারছেন, 38 টাকা হলো ট্রান্সফার প্রাইস, অথবা 38 টাকা দিয়ে আমরা ইনকাম স্টেটমেন্ট করে ফেললাম, বাস অঙ্ক শেষ। আর ডুয়েল রেট, এটা আমাদের দুইটা কোম্পানির একসাথে ইনফরমেশন না থাকলে ডুয়েল রেট করা যায় না। আমি যে উদাহরণটা দেখালাম এখন, এখানে কিন্তু দুইটা কোম্পানি ইনকাম স্টেটমেন্ট একসাথে নেই, এই জন্য ডুয়েল রেট করা সম্ভব না। তো আমি এখানে নোট দিছিলাম, বিশেষ দ্রষ্টব্য আলোচ্য অঙ্কটিতে ডুয়েল ট্রান্সফার প্রাইস মেথডের সমাধান করা সম্ভব নয়, তাই পরবর্তী অঙ্কগুলোতে ডুয়েল রেট দেখানো হয়েছে, যেটা এরকম সিচুয়েশন আসছে। আলহামদুলিল্লাহ, ট্রান্সফার প্রাইস আশা করি বুঝতে পারছেন। এই 1 নম্বর ফরম্যাটে এই কয়টাই মেথড, আর আলাদা কোনো মেথড নেই। এখন ওই মেথডগুলো সব মেলায় একটা একটা করে অঙ্ক দেওয়া হয়েছে। তাহলে কস্ট ট্রান্সফার প্রাইস মেথড, এখানে দুটো অঙ্ক দেওয়া আছে। কস্ট প্লাস মার্কআপ, এটা তো আমরা ওখানে শিখে আসলাম। নেগোশিয়েটেড ট্রান্সফার প্রাইস, এটা দেখে আসলাম। ডুয়েল ট্রান্সফার প্রাইস, এটা আমরা এখন দেখাবো। দেখেন, ডিপার্টমেন্ট এ অ্যান্ড ডিপার্টমেন্ট বি আর টু ডিসেন্ট্রালাইজেশন। আচ্ছা, এক কাজ করি, এখানে আমাদের তো আবার 6 মিনিট পার হয়ে গেছে পরের ক্লাসটা। ডুয়েল ট্রান্সফার কালকে দেখাই, পরবর্তীতে আর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাবো, দেখাই আমরা এই অধ্যায় থেকে 2 নম্বর ফরম্যাটে চলে যাই। এখন দেখাতে অনেক সময় লাগবে, 6 মিনিট পার হয়ে গেছে। তাহলে আমরা